আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। নিয়ে আসলাম আপনাদের জন্য মিথ্যা অভিযোগ গল্পের পর্ব 14। আর যারা যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আর সবাই ভিডিওটিতে একটা লাইক এন্ড একটা কমেন্ট করে দিবেন। তো চলুন আর দেরি না করে এখনই শুরু করে দেওয়া যাক আমাদের আজকের ভিডিও। তারপর সাজিদ হ্যাপিকে ছেড়ে দিল আর বলল, আচ্ছা শোন, আমি তো চিকিৎসার জন্য সব ব্যবস্থা করে রেখেছি, এখন শুধু তুই হ্যাঁ বললেই হবে। হ্যাপি তখন বলল, আমার না এইসব অনেক ভয় করে। সাজিদ তখন বলল, আরে ভয় কিসের, আমি আছি না। হ্যাপি তখন বলল, আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু বলেছিস তোর কথা তো আমাকে রাখতেই হবে। সাজিদ তখন বলল, সত্যি বলছিস তো? হ্যাপি তখন বলল, হ্যাঁ আমি সত্যিই বলছি। তারপর তারা দুজন শুয়ে পড়ে। এমন সময় সাজিদ হঠাৎ করে দেখতে পেল হ্যাপি আর নিঃশ্বাস নিচ্ছে না, হ্যাপির নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছে। সাজিদ তখন একটু খেয়াল করে দেখলো যে সত্যিই তো হ্যাপি তো নিঃশ্বাস নিচ্ছে না। তারপর সাজিদ হ্যাপির হাত দুটো ধরে দেখলো হাতগুলো বেশ ঠান্ডা হয়ে গিয়েছে। তখন সাজিদ বুঝতে পারলো হ্যাপি আর নেই। সাজিদের দু চোখ কান্নায় ভেসে যাচ্ছে আর মনে মনে ভাবছে, যার জন্য এত কিছু করলাম, এত দূরে আসলাম, যাকে ছাড়া আমার দিন কাটবে না, সময় যায় না, তাকে ছাড়া আমি কি করে থাকবো? তুই এত নিষ্ঠুর কিভাবে হলি? আমাকে ছেড়ে এভাবে চলে যেতে পারলি? তোর ওই নিষ্পাপ হাসিটা আর মিষ্টি শ্বাসটাই তো আমার ছিল রোজকার অভ্যাস। আল্লাহ, তুমি হ্যাপিকে কেন আমার জীবন থেকে এভাবে নিয়ে গেলে? তখনই হ্যাপির পাশে একটা চিঠি দেখতে পেলাম। আমি চিঠিটা খুললাম। হ্যাপি কি লিখেছে দেখার জন্য। চিঠিতে লেখা ছিল, এই গাদা কাঁদছিস কেন? এটা তো আগেই জানতি আমি আর এই পৃথিবীতে বেশি দিন নেই। আর তুই কাঁদলে আমার একদম ভালো লাগে না, জানিস না? তুই কিন্তু কোনো কিছুতে একদম ফাঁকিবাজি করবি না। আমি যদি পারতাম না আত্মা হয়ে ফিরে আসতাম। জানিস, আমিও স্বপ্ন দেখতাম তোকে নিয়ে, তুই সমাজে একদিন অনেক বড় হবি, মানুষগুলো বলবে ছেলে হলে সাজিদের মতো হও। আরো কত স্বপ্ন দেখেছিলাম, কিন্তু দেখ না, বিধাতার যে এক কঠিন সত্য, কিছু কাজ অসমাপ্তয় মানায়। আমার স্বপ্নগুলো প্লিজ অসম্পূর্ণ রাখিস না। আর শোন, তুই যদি কাঁদিস না, আমি আর কোনোদিন তোর সাথে গল্প করব না। আমার আম্মুর আমি ছাড়া কেউ ছিল না, প্লিজ তুই মায়ের মতো আগলে রাখিস। আর শেষ একটা কথা, তুই তোর পরিবারকেও এমন ভাবে আগলে রাখবি যেভাবে আগলে রাখলে দুই পরিবার একসাথে খুশিতে থাকতে পারে। একদম কাঁদবি না গাধা, আমায় দেখ আমি কতটা হাসছি। আর হ্যাঁ, একটা লাল টুকটুকি বউ নিয়ে আসবি যে তোর অনেকটাই খেয়াল রাখবে। আমার সময় শেষ, আমি চলে যাই। এই লেখাগুলো পড়ে সাজিদ কান্না করতে লাগলো। হ্যাপিকে ছাড়া কি করে থাকবে? আল্লাহ কেন তার থেকে সব কিছু কেড়ে নিচ্ছে? এই বলে জোরে জোরে চিৎকার দিতে লাগলো। এমন সময় কে একজন সাজিদকে অনেক জোরে জোরে ডাকছে। সাজিদ তখন আচমকা চোখ খুলে দেখলো এটা স্বপ্ন ছিল। হ্যাপি তখন বলল, কিরে কি হয়েছে? তুই ঘুমের মধ্যে কান্না করছিস কেন? আর এভাবে চিৎকারই বা কেন করছিস? সাজিদ তো চুপ করেই আছে, কিছুই বলতে পারছে না। হ্যাপি তখন বলল, কিরে কথা বলছিস না কেন? তোর কি হয়েছে? সাজিদ তখন আর কোনো কিছু না ভেবে হ্যাপিকে জড়িয়ে ধরে বলল, তুই আমাকে কোনোদিন ছেড়ে যাবি না? আমি তোকে ছাড়া থাকতেই পারবো না, তুই বুঝিস না কেন? হ্যাপি তখন বলল, আমি তো তোর কাছেই আছি, আমি কেন তোকে ছেড়ে যাব? আর তুই কি কোনো খারাপ স্বপ্ন দেখেছিস এভাবে কান্না করছিস যে? সাজিদ তখন হ্যাপিকে সবকিছুই খুলে বলল। তারপর হ্যাপি বলল, আচ্ছা ঠিক আছে, এখন ঘুমা। সাজিদ তখন বলল, না আমি ঘুমাবো না, তুই ঘুমিয়ে পড়। হ্যাপি বলল, কেন ঘুমাবি না? কিছুই হবে না, তুই ঘুমিয়ে পড়। সাজিদ তখন বলল, আচ্ছা ঠিক আছে ঘুমাবো, তবে একটা শর্ত আছে। হ্যাপি তখন বলল, এত রাতে আবার কি শর্ত? আচ্ছা ঠিক আছে বল। সাজিদ তখন বলল, আমাদের মাঝখানে যে কোল বালিশটা থাকে সেটা আজকে রাখবি না। ও আর হ্যাঁ, আর তোর মাথাটা আমার বালিশের মধ্যে রাখবি। হ্যাপি তখন বলল, আচ্ছা ঠিক আছে যা, তোর কথাই রাখবো, এখন না হয় ঘুমিয়ে পড়। তারপর তারা দুজন ঘুমিয়ে পড়লো। তারপর সকালে ঘুম থেকেই উঠেই তারা দুজন ফ্রেশ হয়ে নিচে চলে গেল। নিচে এসে নাস্তা করে সাজিদ আর দেরি করলো না, চলে গেল মামার কাছে। মামার কাছে গিয়ে সাজিদ মামাকে বলল, মামা আমার মনে হয় আজকে অপারেশনের কাজটা শুরু করে দেওয়া ভালো হবে, আমি আর দেরি করতে চাচ্ছি না। হ্যাপিরও নাকি শরীরটা খুব খারাপ করছে, তাই আমি আর চাচ্ছি না, দেরি করাটা ঠিক হবে। মামা তখন বলল, আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই। আচ্ছা আমার সাথে তাহলে তোমরা দুইজন চলো, আগে হ্যাপি সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখি। তারপর সাজিদ তো আর দেরি করলো না, তাড়াতাড়ি করে রেডি হয়ে হ্যাপিকে নিয়ে নিচে আসলো। হ্যাপি নিচে এসে মামির কাছে গিয়ে বলল, যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন, আর হ্যাঁ আমার জন্য দোয়া করবেন। যদি ইনশাল্লাহ ভালো হয় তাহলে আবার দেখা হবে। মামি তখন বলল, তুমি চিন্তা করো না, আল্লাহর উপর ভরসা রাখো, দেখবি ইনশাল্লাহ তুমি সুস্থ হয়ে যাবে। তারপর মামির থেকে বিদায় নিয়ে সাজিদ আর হ্যাপি মামার সাথে গাড়ি করে চলে আসলো হসপিটালে। হসপিটালে এসে হ্যাপিকে আলাদা একটা রুমে নিয়ে গেল।
রুমে নিয়ে গিয়ে হ্যাপির পরীক্ষা নিরীক্ষা শুরু করে দিল। কিছুক্ষণ পরে রিপোর্ট নিয়ে আসলো মামা। মামা তখন সাজিদকে বলল, ভালোই করেছো আজকে নিয়ে এসেছো, হ্যাপির অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, আর আজকে অপারেশনটা করলে ভালো হবে, এখন তুমি কি বলো? সাজিদ তখন বলল, হ্যাঁ মামা, শুরু করে দিন। তারপর আমি মামার সাথে কথা শেষ করে চলে গেলাম হ্যাপির কাছে। হ্যাপিকে গিয়ে বললাম, তুই একদম চিন্তা করবি না, আল্লাহর উপর ভরসা রাখ, দেখবি তুই একদম সুস্থ হয়ে যাবি। হ্যাপি তখন বলল, আমার না খুব ভয় করছে, তুই আমার সাথেই থাক। সাজিদ বলল, হ্যাঁ আমি থাকবো, তুই চিন্তা করিস না, আমি তোকে ছেড়ে কোথাও যাব না। এমন সময় দরজা দিয়ে আসলো বর্ষা। বর্ষাকে দেখে হ্যাপি বলল, কিরে তুই এসেছিস, আর তুই কিভাবে জানলি আমি এখানে? বর্ষা তখন বলল, আমি সবই জানি, সাজিদ সব বলেছে, আসলে সবই ভাগ্যের উপর, ভাগ্যে যেটা আছে সেটা তো হবেই, তুই একদম চিন্তা করিস না, দেখবি তুই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি। ঠিক তখনই সাজিদ বলে উঠল, আচ্ছা ঠিক আছে, তোমরা দুজন কথা বলো, আমি একটু বাইরে থেকে আসছি। হ্যাপি তখন বলল, কোথায় যাচ্ছিস আবার? সাজিদ তখন বলল, আমি একটু বাড়িতে কল করে বলি আন্টি আর আম্মুকে, কারণ ওনারা তো জানে না, তোরা দুজন কথা বল। এই বলে আমি সেইখান থেকে চলে আসি। আমি চাইলে সেখান থেকে কল করতে পারতাম, কিন্তু করিনি। তারও কারণ আছে, সেটা হলো আমি যদি হ্যাপির সামনে আন্টিকে কথাগুলো বলি, এতে করে হ্যাপি মনের দিক দিয়ে খুবই ভেঙে পড়বে, আর এই জন্য আমি বাইরে চলে আসলাম। বাইরে এসেই কল করলাম। কল করা মাত্র ধরলো মেঘলা। মেঘলা তখন বলে উঠলো, কেমন আছিস তুই? সাজিদ তখন বলল, হ্যাঁ আমি ভালো আছি, তুই কেমন আছিস? মেঘলা বলল, হ্যাঁ আমিও ভালো আছি। সাজিদ তখন বলল, আচ্ছা মা কোথায়, মাকে দে। মেঘলা তখন বলল, কেন কি হয়েছে আমাকেই বল। সাজিদ তখন বলল, আসলে হ্যাপির আজকে অপারেশনের ডেট, সেটা মাকে বলার জন্য আর আন্টিকে বলার জন্য। হ্যাপি তখন বলল, আচ্ছা ঠিক আছে, তুই ওইটা খালাকে বলিস, তার আগেই তুই আমাকে বল, আজকে এতদিন হয়েছে আমাকে একটা কল করেছিস? সাজিদ তখন বলল, আমি কি করে কল করব, আমি একটু ঝামেলায় আছি। মেঘলা কিছু বলবে, ঠিক এমন সময় আম্মু এসে পড়লো। আর আম্মু বলল, কিরে মেঘলা, কার সাথে কথা বলছিস? মেঘলা তখন বলল, এই তো সাজিদ কল করেছে, এই নিন আপনি কথা বলুন। তারপর মেঘলা আম্মুকে কল দিল, আর আমি আম্মুকে বললাম, আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছেন? আম্মু তখন বলল, হ্যাঁ আমি ভালো আছি। সাজিদ তখন বলল, আম্মু আমি কল করেছিলাম, আজকে হ্যাপির অপারেশন, আমি আগে বলার সুযোগ পাইনি, তাই বলতেও পারিনি। আম্মু তখন বলল, হ্যাঁ এটা তো খুব ভালো কথা, আমরা দোয়া করছি, কোনো চিন্তা করিস না। আচ্ছা আমি হ্যাপির আম্মুকে দিচ্ছি, তুই ওনার সাথে কথা বলে নি। তারপর আম্মু আন্টিকে কলটা দিল। আমি আন্টিকে সালাম দিয়ে বললাম, আন্টি আপনি একদমই চিন্তা করবেন না, দেখবেন হ্যাপি সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে। এই বলে ওনাদের সাথে কথা শেষ করে চলে গেলাম মামার কাছে। প্রায় অনেক সময় হয়ে গিয়েছে, হ্যাপির অপারেশনের কাজ চলছে। ডাক্তারের রুমে গিয়ে দেখি মামা সেখানে নেই, নিশ্চয়ই কোথাও গিয়েছে। একটু পরে আমি চলে গেলাম হ্যাপির কেবিনের সামনে। একটু পরে একজন ডাক্তার বের হলো। অনেক অনুরোধ করেছি আমি হ্যাপির কেবিনে যাওয়ার জন্য, গিয়ে দেখি মেয়েটা। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।